আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ইংলিশ সেন্টার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আজকের এই অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আর পত্র হচ্ছে দ্বিতীয়, বিষয় করা হচ্ছে 268। অর্থাৎ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই বিষয়ের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2। এর আগে আমরা অ্যাসাইনমেন্ট নম্বর 1 করেছিলাম, অর্থাৎ প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট করেছিলাম। সেক্ষেত্রে আমরা সেখানে 1 দিয়েছি, এখানে আমাদের 2 দিতে হবে। আর এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব, এই ভিডিওটি তৈরি করতে যদি আমার অনেক সময় লাগে, এই ভিডিওতে লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। আশা করি লাইক দিয়ে পাশেই থাকবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমরা এসএসসি এবং এইচএসসির সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র দিয়ে থাকি। আর উত্তরপত্রগুলো সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও। এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা আমাকে জানাও, এবং তোমাদের কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রয়োজন সেটা আমাকে বলো, আমি সেই বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তোমাদের দিয়ে থাকবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমরা চলে আসলাম আমাদের প্রশ্নে। এখানে দেখো এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 2, প্রথম অধ্যায় ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। অ্যাসাইনমেন্টের যে এই উদ্দীপকটা সেটা দেখো, ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলী সংক্ষিপ্ত বিবরণ সহ একটি পোস্টার পেপার তৈরি করো। অর্থাৎ এই একটা পোস্টার পেপারের উপরে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে বলেছে। এখানে কিছু নির্দেশনা দিয়েছে। মোহাম্মদ বিন কাসিমের অভিযানের কারণ বর্ণনা, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল বিশ্লেষণ, এবং মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ, উল্লেখযোগ্য ঘটনাবলী সম্মিলিত পোস্টার তৈরি করেন। অর্থাৎ এখানে মূলত কিন্তু প্রশ্ন হচ্ছে 3টা, এই আর 4 নাম্বারটা হচ্ছে একটা পোস্টার পেপার। এই উপরে যেই কোশ্চেন 3টা রয়েছে সেই কোশ্চেন 3টার কিন্তু একটা পোস্টার পেপারে তারা লিখতে বলেছে। তোমরা আবার কমেন্ট অনেকে আমাকে বলতে পারো যে 4 নাম্বারের অ্যান্সার দিলেন না কেন। আমরা কিন্তু এই 3টার উপরেই মূলত বেস করে অ্যান্সারটা তৈরি করেছি, এবং এটা কিন্তু একটা পোস্টার পেপারে লিখতে হবে। আর এখানে তারা আরও কিছু নির্দেশনা দিয়েছে, তোমরা যদি এই নির্দেশনাগুলো মেনে সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টটা করো তাহলে কিন্তু এখানে সর্বোচ্চ মার্ক রয়েছে 16, তোমরা কিন্তু এই 16তে 16 পাবা। তো আর বকবক না করে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনে চলে আসলাম। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন। দেখো, বিষয় ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এসএসসি 2021। অ্যাসাইনমেন্টের শিরোনাম ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলী সংক্ষিপ্ত বিবরণ সহ একটি পোস্টার পেপার তৈরি করা হলো। এখানে তোমরা অনেকেই প্রশ্ন করো যে এখানে কিভাবে লেখা শুরু করব। এই যে এটা কিন্তু কভার পেজের লেখা, অর্থাৎ বিষয়টা এখানে কভার পেজের সাবজেক্ট যেখানে লেখা থাকবে সেটা লিখবা, এবং অ্যাসাইনমেন্টের শিরোনামও কিন্তু কভার পেজে লিখবা, এবং তোমরা যেই পেজ থেকে লেখা শুরু করবে সেখানে এই লেখা দিয়ে শুরু করবো, ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। এইটাও লেখা দরকার নেই, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে যে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা, এবং ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলী সংক্ষিপ্ত বিবরণ সহ একটি পোস্টার পেপার তৈরি করা হলো। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারে চলে আসলাম। প্রথম প্রশ্ন ছিল মোহাম্মদ বিন কাসিমের অভিযানের কারণ। তৎকালীন ভারতের সিন্ধু ও মুলতানের রাজা ছিল দাহির। আরব সাম্রাজ্যের খলিফা ছিলেন প্রথম ওয়ালিদ। আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চল অর্থাৎ ইরাক প্রদেশের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সিন্ধু ও মুলতানের সাথে আরব শাসনের সাধারণ সীমান্ত ছিল। নানা কারণে হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের মধ্যে মত পার্থক্য হয়। এই কারণে হাজ্জাজ ভারতের সিন্ধু জয় করার জন্য তার জামাতা এবং ভ্রাতৃপুত্র ইমাদউদ্দিন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে এক বিজয় অভিযান প্রেরণ করেন। এটা হচ্ছে পেজ 1, এবং পেজ 2তে আমরা চলে আসলাম। পেজ 2তে দেখো পরোক্ষ প্রত্যক্ষ কারণসমূহ ছিল সিন্ধু। এগুলো কিন্তু তোমরা কালারিং পেন ইউজ করতে পারো, দেখতে সুন্দর লাগবে। আর তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে আমি একটা নমুনা উত্তরপত্র দিয়েছি, তোমরা এটা 95% তোমরা কপি করতে পারো, এবং 5% কিন্তু অবশ্যই নিজেদের থেকে লিখবা, যেহেতু তারা নির্দেশনা দিয়েছে নিজেদের মতো করে লিখতে হবে। তো অ্যাটলিস্ট তুমি 5% হলে নিজেদের মতো করে লিখবা। আর যদি একেবারে না পারো, এটা লিখলেও তুমি কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। এখানে দেখো আমরা যেটা প্রশ্ন পড়তেছিলাম যে সিন্ধু বিজয়ের পরোক্ষ কারণসমূহের মধ্যে ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক ও ধর্মীয় কারণ, এবং প্রত্যক্ষ কারণের মধ্যে ছিল জলদস্যুদের দ্বারা আরব বণিকদের জাহাজ লুণ্ঠন। অর্থনৈতিক ও রাজনৈতিক ধর্মীয় কারণ, ভারত ও ধন ও ঐশ্বর্যের জন্য বিখ্যাত ছিল। আরবদের সিন্ধু অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতের ধনরত্ন লাভ করা। রাজা, এখানে কিন্তু এই দাড়িটা হবে রাজা দাহিরের দাড়িটা হবে না। রাজা দাহিরের রাজ্য ও আরব সাম্রাজ্যের মধ্যে সীমান্ত অভিন্ন হওয়ায় দুই রাজ্যের মধ্যে প্রায়
মতানৈক্য ও মতবিরোধ সৃষ্টি হতো এবং সীমান্ত সংঘর্ষ লেগেই থাকতো। হাজ্জাজ ছিলেন কঠোর প্রকৃতির শাসক। আইনের শাসন এড়িয়ে হাজ্জাজের অঞ্চল থেকে অনেক অপরাধী রাজা দাহিরের রাজ্যে আশ্রয় নিয়েছিল। এই সকল কারণে রাজনৈতিক তিক্ততা উত্তরোক্ত বাদেকে মানে বাদে এই সময় হিন্দুতে চলছিল রাজনৈতিক বিশৃঙ্খলা। দাবি ছিলেন অত্যাচারী শাসক এইখানে দাঁড়িটা হবে না, এবং নিম্ন শ্রেণীর লোকেরা ছিল অত্যাচারিত সম্প্রদায়ের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। সুতরাং এই সুযোগ কাজে লাগিয়ে হাজ্জাজ সিন্ধু জয় করে সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চেয়েছিলেন। ভারতের ইসলাম প্রচার করাও হাজ্জাজের একটি উদ্দেশ্য ছিল। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেন আমাদের যেটা চাওয়া হয়েছিল সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল। তাহলে এখানে দেখো রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল। রাজনৈতিক কারণগুলো ছিল সুলতান মাহমুদের পিতা সুবক্তগিনের সময় থেকে গজনি থেকে পাঞ্জাবের হিন্দু শাহী বংশের বিরোধ চলছিল। পাঞ্জাবের হিন্দু শাহী রাজ্যের রাজা জয়পাল সুবক্তগিনের শত্রু হওয়ায় সুলতান মাহমুদ জয়পালের সাথে শত্রুতা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, এবং ভারতের অনেক রাজা জয়পালের সাথে মাহমুদ বিরোধী জোটের যোগদান করেন। সুতরাং মাহমুদকে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হয়। আবার ভারতের কোনো কোনো রাজা মাহমুদের সাথে বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হয়। এতে তাদের প্রতিবেশী রাজ্যবর্গ তাদের প্রতি বৈরী আচরণ শুরু করে, এবং মিত্রবর্গের স্বার্থ সংরক্ষণের জন্য মাহমুদকে ভারতের অভিযান করতে হয়। পরাজিত রাজারা মাহমুদের সাথে সন্ধি করেন, এবং তাদের মধ্যে কেউ কেউ সুযোগ পেয়ে সন্ধির শর্ত ভঙ্গ করেন। বিদ্রোহী রাজাদের সন্ধি শর্ত পালনে বাধ্য করার জন্য সুলতান মাহমুদকে অভিযান করতে হয়। অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে সুলতান মাহমুদ রাজধানীর গজনিকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি ছিলেন জ্ঞানী গুণীর পৃষ্ঠপোষক। তার ছিল একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রীয় সৈন্যবাহিনী। তিনি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। এসবের জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। গজনির রাষ্ট্রীয় কমাগার তার চাহিদার যোগান দিতে পারছিল না, তাই তিনি বাইরে থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেন। তখন ভারত ছিল সম্পদশালী দেশ। এখনকার বিভিন্ন রাজ্যে কোষাগার ধনরত্নে পূর্ণ ছিল এবং ধর্মপ্রাণ বিত্তশালী ব্যক্তিবর্গ। এটা হচ্ছে পেজ 3। আমরা পেজ 4 চলে আসলাম। অকাতরে মন্দিরগুলো দান করতো এবং মন্দিরকে নিরাপদ বিবেচনা করে অনেক সময় রাজারা তাদের ধনরত্ন সংরক্ষণ করতেন। সুতরাং স্বাভাবিকভাবে সুলতান মাহমুদের নজর ভারতের উপর পড়ে। এই জন্য তিনি প্রায় প্রতি বছর ভারতের অভিযান প্রেরণ করেন এবং ভারত থেকে প্রচুর ধন সম্পদ নিয়ে নিজ দেশে ফিরে যান। এবং প্রফেসর হাবিব, প্রফেসর নাজিম হেগ প্রমুখ আধুনিক ঐতিহাসিকগণ সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ হিসেবে অর্থনৈতিক কারণকে অধিকতর গুরুত্ব দিয়েছিলেন। তাই বলে মাহমুদকে লুণ্ঠনকারী বা অর্থ লুপ তুরস্কর বলা যাবে না, কারণ ভারত থেকে সংগৃহীত অর্থ তিনি মানব কল্যাণে ব্যয় করেন। নিজের ভোগবিলাসের জন্য তিনি সেই অর্থ ব্যবহার করেননি। এরপরে সামরিক উদ্দেশ্য রয়েছে। সুলতান মাহমুদের ভারতের অভিযানের রাজনৈতিক অর্থনৈতিক কারণের পাশাপাশি সামরিক উদ্দেশ্য ছিল। তার রাজ্যের নিরাপত্তার জন্য উত্তর পশ্চিম এবং সীমান্ত প্রদেশ পাঞ্জাব ও সিন্ধু দখল করার অত্যন্ত প্রয়োজন ছিল। এই সকল অঞ্চল ছিল সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ সমরবিদ হিসেবে অশ্বারোহী এবং পদাতিক বাহিনী ছিল সুশৃঙ্খল এবং সমরনিপুণ। তিনি বুঝতে পারেন এই সকল অঞ্চল জয় করতে তাকে খুব একটা বাধার সম্মুখীন হতে হবে না। সুতরাং তিনি বারবার ভারত আক্রমণ করে তার মানসিক উদ্দেশ্য হাসিল করেছিলেন। এরপরে দেখো ধর্মীয় 4 নম্বরের পর আমরা 5 নম্বর পেজে আসলাম। ধর্মীয় উদ্দেশ্যগুলো দেখো। সুলতান মাহমুদের ভারত অভিযানের পশ্চাতের কোনো ঐতিহাসিক ধর্মীয় উদ্দেশ্য কার্যকর ছিল বলে মনে করেন। তার মতে তিনি ভারতে ইসলাম প্রচারের অভিলাষী ছিলেন, কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ এই মত সমর্থন করেন না। তারা মনে করেন যে মাহমুদের যুগে শাসকগণ ইসলাম প্রচার করা তেমন কর্তব্য বলে মনে করতেন না। তিনি ভারতের অভিযানে এসে কোনো বিধর্মীয়কে বলপূর্বক ইসলাম গ্রহণের বাধ্য করেননি। এছাড়া মাহমুদ হিন্দু মন্দির দখল করেছেন ধর্মবিদ্বেষের কারণে নয়, বরং অর্থ পাওয়ার আশায়। এই সকল মন্দির ছিল যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদের পূর্ণ। সর্বোপরি তার সেনাবাহিনীতে হিন্দু সৈন্যের উপস্থিতি এবং তার ধর্মপ্রচারের উদ্দেশ্যকে অনুমোদন করে না। এবং সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল। সুলতান মাহমুদ ভারত অভিযানের প্রভাব সমগ্র উত্তর পশ্চিম ভারতে অনুভূত হয় এবং রাজনৈতিক ক্ষেত্রে এই অভিযান প্রভাব ছিল ব্যাপক। সুলতান মাহমুদ অভিযান করেছেন, জয়লাভ করেছেন এবং ধন সম্পদ নিয়ে নিজের রাজ্য গজনিতে ফিরে গিয়েছেন। সুতরাং পাঞ্জাবের কিয়ং দর্শনে এবং মুলতান ছাড়া ভারতে আর কোনো অঞ্চল তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি এবং কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। এরপর আমরা পরের পেজ অর্থাৎ 6 নম্বর পেজে চলে আসলাম। কয়েকজন রাজা অবশ্যই তাকে কর দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু 1030 খ্রিস্টাব্দে তার মৃত্যুর সাথে সাথে এই সকল রাজা কর প্রদান বন্ধ করেন। পাঞ্জাব সুলতান
পাঞ্জাব ও মুলতান ছাড়া উত্তর ভারতের অন্যান্য অঞ্চলের রাজাগণ তাদের স্ব স্ব রাজ্যের নিজেদের প্রভুত্ব পুনরায় স্থাপন করেন এবং এই দিক দিয়ে বিবেচনা করলে আমাদের স্বীকার করতে হবে যে সুলতান মাহমুদ ভারত অভিযানে সফল হয়নি। তবে একথা সত্য যে সুলতান মাহমুদের বিজয় স্থায়ী না হলেও তার বিজয় পরবর্তীকালে মুসলমানদের ভারতের বিজয়ের পথ সুগম করেছিল। সুলতান মাহমুদের বারবার আক্রমণ উত্তর ভারতের রাজন্য বর্গের সামরিক শক্তি দুর্বল করে দিয়েছিল এবং সামরিক ও প্রশাসনিক অর্থনৈতিক দিক থেকে একেবারেই দুর্বল হয়ে পড়েছিল বলে পরবর্তী মুসলমান আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়নি। সুলতান মাহমুদের অভিযানের সময় ভারতীয় সামরিক শক্তি রণকৌশল মুসলমানদের সামরিক শক্তি রণকৌশলের তুলনায় যে কতটা দুর্বল তা প্রকটভাবে ধরা পড়ে। মাহমুদ ভারতের সমৃদ্ধ জনপদ নগদ দুর্গম মন্দির আক্রমণ করে ধন রত্ন লাভ করার জন্য এই সকল লক্ষ্যস্থল থেকে তিনি প্রচুর সম্পদ নিজ রাজধানী গজনিতে নিয়ে যান। এর ফলে ভারত অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। অপরদিকে গজনি অর্জন করে আর্থিক সমৃদ্ধি। ভারতে আর্থিক দুর্বলতা তার সামরিক শক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর বিরূপ প্রভাব ফেলে। এখানে কিন্তু দাঁড়িটা হবে না। অর্থনৈতিক ক্ষেত্রে সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল লক্ষণীয়। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল সংস্কৃতির ক্ষেত্রেও ছিল লক্ষণীয়। সুলতান মাহমুদ সম্পর্কে ঐতিহাসিক ডব্লিউ হেক মন্তব্য করেন, তিনি প্রথম ভারতের মধ্যস্থল, এটা হচ্ছে 6 নম্বর পেজ, আমরা 7 নম্বরের পেজে মধ্যস্থল ইসলামের পতাকা উড্ডয়ন করেন এবং সুলতান মাহমুদের সৈন্যবাহিনীর সাথে অনেক সুফি দরবার ও পণ্ডিত ব্যক্তি ভারতে আসেন। সুফি দরবেশগণ ভারতের এই ইসলাম প্রচারে সহায়তা করে এবং তাদের সান্নিধ্যে এসে বহু ভারতে ইসলাম গ্রহণ করেন। পণ্ডিত ব্যক্তিগণ ভারতের জ্ঞান বিজ্ঞানের সাথে ইসলামী চিন্তা চেতনার সমন্বয় সাধন করেন। উদাহরণস্বরূপ বিখ্যাত পণ্ডিত আল বিরুনি 10 বছর ভারতে অবস্থান করেন এবং তিনি ভারতীয় পণ্ডিতের নিকট ভারতের দর্শন, সমাজ ব্যবস্থা, কৃষি সম্পর্কে জ্ঞান লাভ করেন। এর ফলস্বরূপ তিনি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ প্রণয়ন করেন। গ্রন্থটি ভারত ইতিহাসের অমূল্য উপকরণ। মাহমুদের অভিযানের ফলে ইসলামী সভ্যতা ও ভারতীয় সভ্যতার মধ্যে ভাব বিনিময় ঘটে। এরপর 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো। 3 নম্বর কোশ্চেনটা ছিল যে মইজুদ্দিন মোহাম্মদ গুরের অভিযান পূর্বক ভারতের রাজনৈতিক অবস্থা। আফগানিস্তান, কাশ্মীর ও কৌনস মৌর্য বংশের শাসনামল থেকে আফগানিস্তান ছিল ভারতের একটি অংশ এবং মুসলিম ঐতিহাসিকগণ এটিকে হিন্দু শাহী রাজ্য বলে অভিহিত করেন। 7ম শতাব্দীতে কর্কট রাজবংশীয় দুর্লভ বর্ধনের অধীনে কাশ্মীর ছিল উত্তর ভারতের একটি স্বাধীন রাজ্য এবং বিজেতা বিদ্যশাহী ললিতাদিত্য মুক্তা পীর ছিলেন কাশ্মীরের রাজাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর। তিনি কৌনস, কামরূপ, কলিঙ্গ ও গুজরাট জয় করেন বলে জানা যায়। তাই এরপর আমরা 8 নম্বর পেজে চলে আসলাম। দেখো, কর্কট বংশের অপর একজন শাসক জয়পীর কৌনসের নিপীড়িতের পরাজিত করেন। 8ম শতাব্দীর প্রথম দিকে কৌনস ভারতীয় উপমহাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে পরিগণিত হতো। উত্তর ভারতের অন্যতম পরাক্রমশালী রাজা যশ বর্মন কৌনসের ঋত গৌরব ও আধিপত্য পুনরুদ্ধার করেন। তিনি গৌর জয় করে এই রাজাকে হত্যা করেন এবং কাশ্মীরের রাজা ললিতাদিত্যের সহায়তায় তিব্বত অভিযান করেন। তিনি চীনে দ্রুত প্রেরণ করেন এবং কাশ্মীরের রাজা ললিতাদিত্য কর্তৃক তিনি অপরাজিত ও নিহত হন এবং যশ বর্মন সিন্ধুরাজ দাহিরের সমসাময়িক ছিলেন। অতঃপর 8ম শতকের প্রথম দিকে কৌনসের গুরুজর প্রতিহার রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সিন্ধু ও মালব, দিল্লি ও আজমির। 7ম শতকে সিন্ধু ছিল হর্ষবর্ধনের সাম্রাজ্য ভুক্ত। পরবর্তী চাঁদ সিন্ধুর জৈনক ব্রাহ্মণ মন্দির সিন্ধুত স্বাধীন রাজবংশের গোড়াপত্তন করেন। চাঁদের পুত্র রাজা দাহিরকে পরাজিত করে ইমাদ-উদ্দিন মোহাম্মদ বিন কাসিমের 712 সালে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তবে এই রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। প্রতিহার রাজপুতদের দ্বারা শাসিত মালব ছিল উত্তর ভারতের একটি শক্তিশালী রাষ্ট্র। উজ্জয়িনী ছিল এই রাজ্যের রাজধানী এবং দ্বাদশ শতক মুসলিম অভিযান প্রাক্কালে দিল্লি ও আজমির শক্তিশালী চৌহান বংশীয় রাজপুত্রগণ রাজত্ব করত। এইখানেই দাড়িটা হবে না, এই দাড়িটা বাদ দিয়ে এই বংশের শাসক বিশাল দেব চৌহান প্রতিহর বংশের নিকট, এইখানে দাড়ি হবে। তারপর হচ্ছে গুজরাট, আসাম ও নেপাল। মুসলিম বিজয়ের প্রাক্কালে গুজরাট ছিল গুরুজর প্রতিহার বংশের অধীনে। অতঃপর তাদের আধিপত্য ক্ষুণ্ণ করে চালুক্য ভাগেলা বংশ পর্যায়ক্রমে গুজরাট শাসন করে এবং 9ম শতাব্দীতে চান্দেলা বংশ
বুন্দেলখণ্ডে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে শেষ রাজা গণ্ড 1019 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের নিকট পরাজিত হন। ভারতের উপমহাদেশের উত্তর পূর্ব প্রান্তসীমায় অবস্থিত একটি রাজ্য হলো আসাম। এটি হর্ষবর্ধনের মৃত্যুর পর সম্পূর্ণ স্বাধীন হয়। এই সময় রাজা শশাঙ্ক ছিলেন বাংলার স্বাধীন নৃপতি এবং হর্ষবর্ধনের সমসাময়িক এই শাসকের মৃত্যুর পর বাংলায় মারাত্মক গোলযোগ, এখানে বাংলায় মারাত্মক এদিকে হবে, একটু তোমরা এই বানানটা কারেকশন করে নিও, গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেয় এবং নেপাল 7ম শতাব্দীতে উত্তর ভারতের অপর একটি স্বাধীন রাজ্য। মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের সাথে নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান ছিল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমাদের চতুর্থ যে প্রশ্নটা ছিল যে উল্লেখযোগ্য ঘটনাবলীর সম্মিলিত পোস্টার তৈরি করুন। আমরা যে ক খ গ যেই অ্যান্সারগুলো দিলাম এটাই কিন্তু একটা পোস্টার পেপারে তারা তৈরি করতে বলেছে। মূলত অ্যান্সার হচ্ছে ক খ গ। এই হচ্ছে আজকের অর্থাৎ এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় অর্থাৎ দ্বিতীয় পত্রে যেই উত্তরপত্র, সেটা আশা করি উত্তরপত্রটা তোমাদের ভালো লেগেছে এবং এই উত্তরপত্রটা যদি তোমরা অর্থাৎ 95% এখান থেকে নাও এবং 5% নিজের মতো করে লেখো, আশা করি তোমাদের কলেজে বেস্ট একটা অ্যাসাইনমেন্ট হবে। আর এই তোমাদের আর কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দরকার সেটা আমাকে জানাও, কমেন্টে জানাও এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে অনেক বেশি উপকৃত হব। কারণ তোমাদের এই শেয়ার এবং তোমাদের লাইক কমেন্ট এবং তোমাদের ভিউর উপরে কিন্তু আমরা এই অনেক কষ্ট করে এই ভিডিও অ্যাসাইনমেন্টগুলো রেডি করি। এই অ্যাসাইনমেন্টগুলো রেডি করতে কিন্তু আমার অনেক সময় লাগে। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং আমার তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার সুস্থ এবং সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।